সকাল বিকালের হালকা ফুলকা টিফিনে অথবা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে কাঁচা আলু দিয়ে তৈরি এই 4টে রেসিপি একবার বানিয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম রেসিপিটা তৈরি করব আটা দিয়ে। এখানে আমি একটা বাটির মাপ করে 1 বাটি নিয়েছি রুটি করার আটা, আর সাথে নিচ্ছি ওই বাটিটার মাপই 4 ভাগের 1 ভাগ সুজি। মানে যতটা আটা নেবে ঠিক তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে সুজি। সুজিটা ব্যবহার করার ফলে এই রেসিপিগুলোর উপরের অংশগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, আর ভিতরের অংশটা যাতে সফট ফ্লাফি আর জালিদার হয় তার জন্য এখানে আমি ব্যবহার করছি টক দই। এই টক দইটা একটু বেশিই টক ছিল, তাই আমি 2 টেবিল চামচ ব্যবহার করলাম। ফ্রেশ টক দই হলে 3 টেবিল চামচ দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল। আমি যে বাটির মাপ করে আটা মেপেছিলাম ওই বাটির মাপই 1 বাটি নর্মাল জল নিয়েছি। জলটাকে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। জলটা একেবারে ঢেলে দিলে হবে না, যেহেতু আমরা এই রেসিপিগুলো আটা দিয়ে বানাচ্ছি তাই জলটা একেবারে ঢেলে দিলে কিন্তু আটার মধ্যে লাম্পস চলে আসবে। তাই অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করতে এখানে আমি কাঁটা চামচের ব্যবহার করেছি, কারণ কাঁটা চামচ দিয়ে খুব তাড়াতাড়ি ব্যাটারটা বানিয়ে নেওয়া যায়। যদি হাতের কাছে হ্যান্ড হুইস্ক থাকে তাহলে হ্যান্ড হুইস্ক দিয়েই ব্যাটারটা বানাবে, কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। পুরো 1 বাটি জল ব্যবহার করা হয়ে গেলে এখানে আমি আরও 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম। অর্থাৎ এখানে 1 বাটি আটা আর ওই বাটিটারই 4 ভাগের 1 ভাগ সুজির জন্য 1 বাটি প্লাস 2 টেবিল চামচ জল আমি ব্যবহার করেছি। জলটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজিটা ফোলার জন্য 10 মিনিট রেস্টে রাখতে হবে। ততক্ষণ আমরা অন্য কাজগুলো এগিয়ে নিই। এখানে আমি 2টো ছোটো সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমরা একটা ছোট গ্রেটার দিয়ে এই আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমরা বাড়িতে যে গ্রেটার দিয়ে আদা রসুন গ্রেট করি সেই গ্রেটার দিয়ে এই কাঁচা আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। কারণ আজকে যেভাবে আমি রেসিপিগুলো বানাবো এইভাবে বানালে সময় খুব কম লাগে, তাই এই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই রকম গ্রেটার আমাদের সবার বাড়িতে থাকে। আমি একটা গোটা আলু গ্রেট করে নিয়েছি আর আরেকটা আলুর অর্ধেকটা নিচ্ছি। পুরোটা নিলে বেশি হয়ে যাবে, অর্থাৎ মাঝারি সাইজের একটা কাঁচা আলু নিলেই হয়ে যাবে। এখন এই গ্রেট করা আলুগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে আলুর মধ্যে যে স্টার্চ ছিল সেগুলোকে ধুয়ে ফেলে দিয়েছি। এই যে আলুগুলো এইভাবে জিরি জিরি করে গ্রেট করে নিয়েছি। এদিকে আমরা ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে সুজি আর আটা ফুলে গিয়ে ব্যাটারটা আগের থেকে বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে ধুয়ে রাখা আলুগুলোকে এইভাবে হাত দিয়ে চিপে চিপে দিয়ে দিতে হবে। পুরো গ্রেট করা আলুটাই এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। একটা মাঝারি সাইজের টমেটোর হাফ আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচানো, আর সাথে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। চাইলে পেঁয়াজটা বাদ দিয়েও এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবে। আর এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি। এই আদাটাকেও এই ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা। খুব কম মশলাতেই খুব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আর হাফ চা চামচ গোটা জিরে দিলাম। এই গোটা জিরেটা কিন্তু আমাদের হজমে সাহায্য করবে, আর এই রেসিপিগুলোর মধ্যেও দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। এখন সমস্ত উপকরণগুলো এই আটার ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো ধনেপাতা। আর কিছুটা কুচানো ধনেপাতা আমি রেখে দিলাম, পরে কাজে লাগবে। এই ধনেপাতাগুলোকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিগুলো বানানোর জন্য আমরা কোনো ইনো বা খাবার সোডা ব্যবহার করব না, তাই ব্যাটারটাকে কাঁটা চামচ দিয়ে 1.5 থেকে 2 মিনিট একটু ফেটিয়ে নিতে হবে একই ডিরেকশানে। এইভাবে ফেটিয়ে নিলে এই ব্যাটারের মধ্যে অনেক হাওয়া ঢুকে যাবে, তার ফলে ব্যাটারটা অনেক হালকা হয়ে যাবে, আর আমাদের রেসিপিগুলো ভিতর থেকে অনেক বেশি জালিদার আর ফ্লাফি হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, না বেশি ঘন না বেশি পাতলা। আমি যতটা জল ব্যবহার করেছি সেই মতো জলটা ব্যবহার করলে কিন্তু এই রকম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। আমি হাতাটা দিয়ে আরও 1 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি যাতে রেসিপিগুলো অনেক বেশি স্পঞ্জি আর জালিদার হয়। এখন এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো আমরা বানিয়ে নেব, তার জন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এই তড়কা প্যানে কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো রেসিপি তৈরি হয়ে যায়। প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে তেলটা প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে
এর মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা কালো সর্ষে। সর্ষেগুলোকে তেলে ভেজে নেওয়ার দরকার নেই, সর্ষে দেবার সাথে সাথেই ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর যদি দেখো সর্ষেগুলো ফাটতে শুরু করেছে তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। ফ্লেমটা অফ করে দিয়ে ব্যাটারটা দিয়ে তারপরে ফ্লেমটা আবার অন করতে হবে, কারণ তড়কা প্যানে এই রেসিপিগুলো এত তাড়াতাড়ি হয়ে যায় যে সমস্ত কাজগুলো খুব দ্রুত করতে হবে। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়েছি। প্যানের হ্যান্ডেলটা ধরে ব্যাটারটাকে একটু সমান করে দিলাম। আমি এখানে মাঝারি হাতার এক হাতার থেকে একটু বেশি ব্যাটার দিয়েছি, তোমরা তোমাদের খুশি মতো ব্যাটারের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। আর ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। এখানে আমি কিছুটা পনির নিয়েছি, পনিরটা এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পনিরটা অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিতে পারো। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারো, আবার হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙেও দিতে পারো। তবে এইভাবে পনিরগুলো দিয়ে দিলে রেসিপিগুলো যেমন অনেক বেশি হেলদিও হবে আর সেই সাথে খেতেও অনেক টেস্টি হবে, তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিও। এই পনিরের ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আমি যেহেতু ব্যাটারের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়েছি তাই এখানেও কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা। এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর তার ওপর দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। যেহেতু কাজগুলো খুব দ্রুত করতে হয় তাই একটা প্লেটের মধ্যে পনিরকে গ্রেট করে বা ম্যাশ করে তার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে রাখলে স্টাফিংটা দিতে অনেক সুবিধা হবে। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এই পনিরের ওপর দিয়ে আরও একটু ব্যাটার দিয়ে এই স্টাফিংটাকে কভার করে দিলাম। এখন এর ওপর দিয়ে চাপা দিয়ে ওয়েট করতে হবে 1 মিনিটের জন্য। আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। এক সাইডটা তৈরি হতে 1 মিনিটের থেকে কোনো মতেই একটু বেশি সময় লাগবে না, এর বেশি রাখলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে। এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। দেখো উপরের অংশটা পুরো ড্রাই হয়ে গেছে। এখন এটাকে উল্টে দিলাম, আর ওই দিকটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য আরও কিছুটা তেল চারপাশ দিয়ে এভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম। আমি জানি সবার কাছে এই তড়কা প্যান থাকে না, যাদের কাছে এই তড়কা প্যান নেই তারা কিন্তু রুটি করার চাটুতে বা তরকারি তৈরি করার কড়াইতেও একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর শেপগুলো এতটা গোল হবে না, কিন্তু খেতে একই হবে। চাইলে তোমরা হালকা ব্রাউন করেও ভাজতে পারো, আবার এইভাবে একটু ডিপ ব্রাউন করেও ভাজতে পারো। দেখি বুঝতে পারছো বন্ধুরা টিফিন রেসিপিগুলো কতটা ফ্লাফি হয়েছে। ওই পিঠটাও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখি বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর উপরের অংশটা সুজি দেওয়ার কারণে কতটা মুচমুচে হয়েছে। আমি এখানে আটা ব্যবহার করেছি, তোমরা আটার বদলে কিন্তু ময়দা দিয়েও একইভাবে বানিয়ে নিতে পারো। হঠাৎ করে যদি হেলদি অথচ টেস্টি নতুন স্বাদের কিছু রেসিপি বানাতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। বাকি টিফিনগুলো আমরা একই পদ্ধতিতে বানিয়ে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো টিফিন রেসিপি তৈরি করা হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা ঠিক কতটা লোভনীয় আর নরম হয়েছে। এখন আমরা দ্বিতীয় রেসিপিগুলো বানিয়ে নেব। রেসিপিগুলো বানানোর জন্য দুটো কাঁচা আলুর খোসা ছাড়িয়ে গ্রেটারের মাঝারি ছিদ্র দিয়ে গ্রেট করে আলুগুলোকে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে তারপর আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এখানে আমি নিয়েছি 5 পিস পাউরুটি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, এর বদলে কিন্তু হোয়াইট ব্রেডও নেওয়া যাবে। এই রেসিপিগুলো বানানোর জন্য ফ্রেশ পাউরুটির দরকার নেই। 2-3 দিনের পুরনো পাউরুটি যদি ফ্রিজের মধ্যে পড়ে থাকে সেই পাউরুটি দিয়েই এই রেসিপিগুলো বানানো যাবে, কোনো সমস্যা হবে না। পাউরুটির চারপাশে শক্ত অংশগুলো বাদ না দিয়েই সব সমেত পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এইভাবে ব্রেড ক্রাম্পস বানিয়ে নিয়েছি। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্পস রেখে বাকিগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। বাকিটা পরে যদি কাজে লাগে তাহলে ঢেলে নেব। এই রেসিপিগুলোকে অনেক বেশি ক্রিস্পি বানাবার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। ব্রেডের সাথে বেসনের কম্বিনেশন দারুণ লাগে, তাই 2 টেবিল চামচ বেসন দিলে রেসিপিগুলো অনেক ভালো খেতে লাগবে। গ্রেট করা আলুগুলো জলে যে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে জল থেকে এইভাবে যতটা সম্ভব জলগুলোকে চিপে চিপে ফেলে দিয়ে আলুগুলোকে পাউরুটির সাথে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হাফ চা চামচ জোয়ান। জোয়ানটাকে 2 হাতের তালুতে এইভাবে একটু ক্রাশ করে দিলাম। সাথে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, আর দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোর হাফ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর সাথে দিলাম কিছুটা কুচানো কারি পাতা, এর বদলে ধনে পাতাও দিতে পারবে। এর সাথে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা, আর দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসের পরিবর্তে চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারবে। এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ব্রেডের সাথে মিশিয়ে নিয়ে এখন চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এখন আমি তোমাদের 6 মিনিট পরে দেখাচ্ছি। পাউরুটি আর সবজির মিক্সচারটা যে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম, এর মধ্যে কিন্তু সবজিগুলো জল ছেড়ে দিয়েছে, কারণ এর মধ্যে আমরা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমরা যেভাবে রুটি করার জন্য আটা মাখি সেইভাবে মেখে নিতে হবে। মাখতে 1 মিনিটও সময় লাগবে না। মাখতে মাখতে বেশ পাতলা বলেই মনে হচ্ছিল, তাই আমরা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে যেটুকু ব্রেড ক্রাম্বস রেখে দিয়েছিলাম সেই ব্রেড ক্রাম্বসটা এর মধ্যে ঢেলে দিলাম। এইবার এটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এই রকমভাবে ডোটাকে মাখতে হবে। এবার এ থেকে আমরা টিফিন বা নাস্তাগুলো শেপ দিয়ে দেব। তার জন্য হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি। এইবারে এই ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নিতে হবে। তারপর হাতের তালুতে রেখে এইভাবে চ্যাপটা করে নিয়ে ধারগুলোকে এইভাবে একটু সমান করে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এই যে একটা টিকিয়া আমাদের বানানো হয়ে গেছে। বাকি টিকিয়াগুলো একইভাবে বানিয়ে নেব। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপই দিতে পারো। আমি এখানে গোলাকার চ্যাপটা শেপ দিয়েছি। আর এইভাবে পাতলা করে একটু বানালে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে। এইবারে আমরা এই টিফিন রেসিপিগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে, তেলটা যখন মাঝারি গরম হয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এইভাবে টিকিয়াগুলোকে দিয়ে দিতে হবে। আর এগুলোকে মাঝারি হিটেই ভাজতে হবে। হাই হিটে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর লো হিটে ভাজলে অনেকটা তেল অ্যাবজর্ব করে নেবে। কিছুক্ষণের মধ্যেই যখন নিচের পোর্শনটা ব্রাউন হয়ে গেছে তখন আমি উল্টে দিলাম। আর এগুলো উল্টে দেওয়ার পর কিছু জায়গা ফাঁকা হয়েছে, এই ফাঁকা অংশে একটা যে বাকি ছিল সেই টিকিয়াটাও এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এগুলো হালকা ব্রাউন করেও ভাজতে পারো। আমি যেহেতু একটু বেশি মুচমুচে করে ভাজবো তাই একটু ডিপ ব্রাউন করেই ভাজছি। দু সাইডের কালারটাই যখন এই রকম হালকা ব্রাউন হবে তখনই কিন্তু তুলে নেওয়া যাবে। এইভাবে তুলে নিলেও কিন্তু রেসিপিগুলো বেশ ক্রিস্পি হয়। আমি এখানে একটু ডার্ক করেই ভেজেছি। দু সাইডের কালারটা যখন এই রকম ডিপ ব্রাউন কালার হয়ে গেছে তখন তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। আর দেখি বুঝতে পারছো বন্ধুরা, আমরা যতটা তেল প্যানের মধ্যে দিয়েছিলাম প্রায় অতটা তেলই রয়ে গেছে, শুধু অল্প একটু খরচা হয়েছে। আমি এখানে রেসিপিগুলোকে শ্যালো ফ্রাই করেছি। তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। আবার যারা তেল একদমই খাও না তারা রুটি করার চাটুতে তেল ব্রাশ করে এগুলোকে ভেজে নিতে পারো। সেক্ষেত্রে অল্প আঁচে ভাজবে, তাহলে খুব ক্রিস্পি হবে। আওয়াজ শুনি বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এখন আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিগুলো ওপর থেকে যেমন মুচমুচে হয় ভিতরে হয় তেমনি সফট। যে কোনো সস দিয়ে খেতেও যেমন ভালো লাগে, আবার চা দিয়ে খেতেও খুব ভালো লাগে। এখন 3 নম্বর রেসিপিটা তৈরি করব। যেহেতু আজকে সব রেসিপিগুলোই কাঁচা আলু দিয়ে তৈরি করছি, তাই এখানেও কিন্তু আমি দুটো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁচা আলু দুটোকে গ্রেট করে নেব। গ্রেটারের বড় বা মাঝারি যে কোনো একটা ছিদ্র দিয়ে গ্রেট করলেই হবে। আমি এখানে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। দুটো আলুকেই আমি গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আলুগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, যাতে আমাদের ধুতে সুবিধা হয়। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখানে আমি একটা বাটির মাপ করে 1.25 বাটি সুজি নিয়েছি। সুজিটা ওজনে 150 গ্রামের থেকে একটু বেশি আছে। সাথে দিচ্ছি টক দই। টক দইটা বেশ কয়েকদিনের পুরনো, একটু টক বেশি, তাই এখানে আমি 3 টেবিল চামচ ব্যবহার করেছি। আর দইটা যদি ফ্রেশ টক দই হয় তাহলে হাফ বাটি টক দই নিতে হবে। এখন রেসিপিগুলোকে একটু হেলদি করার জন্য সাথে দিয়ে দিলাম কিছুটা কুচানো বাঁধাকপি, কিছুটা গ্রেট করা গাজর, সাথে দিচ্ছি অল্প কুচানো কাঁচা লঙ্কা। এখানে আমি একটা লঙ্কা দিয়েছি, ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে। আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এই বাঁধাকপি আর গাজর অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিতে পারো। এখন আমরা যে আলুগুলোকে গ্রেট করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোর জলটা উপর থেকে কিছুটা ফেলে দিয়ে এখন যতটা সম্ভব আলুগুলো থেকে এইভাবে জল চিপে চিপে সুজির মধ্যে দিয়ে দিতে হবে। আমি এই রেসিপিতে কোনো রকম পেঁয়াজের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু এখানে কুচানো পেঁয়াজ দিতে পারো। এইভাবে পুরো আলুটাকে এইভাবে জল চিপে চিপে আমি দিয়ে দিয়েছি সুজির ওপরে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর
চা চামচের 3/1 হলুদের গুঁড়ো আর 1 চা চামচ গ্রেট করা আদা। এই সমস্ত উপকরণগুলো সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দই, সবজি, মশলা সমস্ত উপকরণগুলো সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি যে বাটির মাপ করে সুজি মেপেছিলাম ওই বাটির মাপে হাফ বাটি জল নিয়েছি। জলটাকে অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে মেশাতে হবে। একেবারে সব জলটা ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, কারণ এখানে আমাদের দরকার একটা ঘন ব্যাটার। তাই জলটাকে অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমরা যে হাফ বাটি জল নিয়েছিলাম তা থেকে এই 1.5 টেবিল চামচ মতো জল রয়ে গেছে। দইয়ের পরিমাণ বা দইয়ের ঘনত্বের ওপরে নির্ভর করে জলটা অল্প একটু কম বেশি লাগতে পারে। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে একটা চাটনি তৈরি করে নেব, যে চাটনিটা আজকের 4টে রেসিপির সাথেও যেমন খেতে ভালো লাগবে, এছাড়াও ইডলি, ধোসা, মেদু বড়া, পকোড়া সবের সাথে খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ ছোলার ডাল। ছোলার ডালটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চীনাবাদাম। এই বাদামগুলোকে লো টু মিডিয়াম হিটে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি হাফ হাফ করে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এই জিরেগুলো আগে দিলে একটু বেশি ভাজা হয়ে যেত, তাই আমি এখন দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তেলটা গরম করেও দিতে পারো। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম। আর টমেটোর সাথে দিয়ে দিলাম লবণ। এই লবণটা টমেটোর সাথে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন লবণটাকে টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাও টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি। আর এই লো ফ্লেমে চাপা দিয়ে 2 মিনিটের জন্য কুক করে নেব। লো হিটে 2 মিনিট রান্না করার পরে দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এইভাবে স্প্যাচুলা দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু টমেটোগুলো একদম মাখনের মতো গলে যাচ্ছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গরম প্যানের মধ্যে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এখন মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম। প্যানটা এখনও হালকা গরম আছে, তাই প্যানটা ধুয়ে আমি 3 টেবিল চামচ মতো জল এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। চাটনিটা যাতে খেতে আরেকটু টেস্টি হয় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর জুস। লেবুর রস দেওয়ার সময় যে দানাগুলো পড়েছিল দানাগুলোকে তুলে ফেলে দিলাম। এখন এই লেবুর রসটাকে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় টেস্ট করে দেখে নিতে হবে, যদি মনে হয় লবণের পরিমাণ কম হয়েছে তাহলে এই সময় একটু লবণ দিয়ে দিতে হবে। চাটনিটাকে আর একটু টেস্টি বানানোর জন্য আমি এর মধ্যে একটা তড়কা অ্যাড করব। তার জন্য চাটনি তৈরি করার প্যানটাই ওভেনে আবার বসিয়ে এর মধ্যে 1 চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা কালো সর্ষে। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 4/1 হিং। হিংটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এই তড়কাটা চাটনির মধ্যে ঢেলে দিলাম। এই তড়কাটাকে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে আমাদের চটপটা স্বাদের চাটনি তৈরি হয়ে গেছে। চাটনিটা সাইডে রেখে দিলাম। এদিকে আমরা ব্যাটারটা যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট হয়ে গেছে। দেখো সবজিগুলো কিন্তু জল ছেড়ে দিয়েছে, সেই জলটা উপর দিকে ভেসে আছে। এখন এই ব্যাটারটাকে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় ব্যাটারটা যদি একটু বেশি ঘন বলে মনে হয় তাহলে 2-1 টেবিল চামচ জল এখানে অ্যাড করতে পারো, কোনো সমস্যাই হবে না। এখন আমি দিয়ে দিলাম চা চামচের 3/1 বেকিং সোডা। এই বেকিং সোডার বদলে ইনো ব্যবহার করতে পারবে। আর এই বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জল। এখন হাতার সাহায্যে একই ডিরেকশানে এইভাবে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ফেটিয়ে নিলেই দেখবে ব্যাটারটা একটু হালকা হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আগে তোমাদের দেখানো হয়নি বন্ধুরা, তাই এখন দেখিয়ে দিলাম। এখন আমরা এই টিফিন রেসিপিগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেলকে ব্রাশ করে নিয়েছি। প্যানটা মাঝারি গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা সর্ষে আর কিছুটা সাদা তিল। এগুলো না দিয়েও কিন্তু বানানো যাবে। ফ্লেমটা কিন্তু এখন লোতে আছে। এবার তৈরি করা ব্যাটার থেকে আমরা এখানে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে হাতার পিছন দিক দিয়ে ব্যাটারটাকে হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি। আর ওপর দিয়েও একটু কালো সর্ষে আর একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি।
এখন চাপা দিয়ে লো হিটে এটাকে 1.5 থেকে 2 মিনিট এক সাইডটা কুক করে নিতে হবে। এখন আমি তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। ওপরের অংশটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য এই পিঠটাতে একটু তেল ব্রাশ করে দিলাম। আমি এখানে টিফিনগুলো ফ্রাইং প্যানে বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু রুটি করার চাটুতেও বানাতে পারবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমরা এই নাস্তা রেসিপিটা উল্টে দিয়েছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা এই রেসিপিগুলো কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। দু পিঠটাই নিজেদের পছন্দের কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুটো পিঠই কিন্তু আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এটাকে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। আর তেলের পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। আর এখানে আমি তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটারও ব্যবহার করতে পারো। এই রেসিপিটা বানানোর সময় আমি কিন্তু নিচে কোনো তিল বা সর্ষে দিলাম না, শুধু ওপরে ছড়িয়ে দিয়েছি। এটাও চাইলে বাদ দেওয়া যাবে। যদি রেসিপিগুলো একটু বেশি সফট বানাতে চাও তাহলে দু সাইডটাই ঢাকা দিয়ে বানাতে হবে। আর যদি একটু বেশি মুচমুচে বানাতে চাও তাহলে দু সাইডটাই খোলা রেখে মানে ঢাকা না দিয়ে বানাতে হবে। খুব সহজে এবং ঝটপট তৈরি হয়ে যাবে একটা রেসিপি। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। একটা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রেসিপিটা ঠিক কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এখন তৈরি করব 4 নম্বর রেসিপি। এটাও কাঁচা আলু দিয়েই তৈরি করব, তার জন্য আলু সিদ্ধ করার কোনো ঝামেলাই থাকবে না। চটপটা স্বাদের ঝটপট তৈরি হয়ে যায় এই রকম একটা নাস্তা বা টিফিন রেসিপি। এই সহজ রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা কাঁচা আলু নিয়েছি। আলুটার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের ছোট বা বড় যে কোনো ছিদ্র দিয়ে গ্রেট করে নেওয়া যাবে। আমি এখানে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে আলুগুলো খুব ভালোভাবে জল থেকে চিপে এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। সবজিটা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। সাথে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা আর 1 চা চামচ লবণ দিয়ে লবণটা সমস্ত সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিলে কোনো অসুবিধা হবে না। আর লবণটা কিন্তু খুব ভালোভাবে যাতে সমস্ত সবজির গায়ে লাগে সেইভাবে মাখিয়ে নিতে হবে। লবণটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমরা সাইডে রেখে দিলাম। এদিকে একটা বড় বাটির মধ্যে আমরা 1.5 বাটি আটা নিয়েছি। আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটা। এই আটার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ জোয়ান। এই জোয়ানটাকে 2 হাতের তালুতে একটু ক্রাশ করে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এর সাথে আর কিছুই দেবার দরকার নেই। লবণ আর জোয়ানটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর জলটাকে অল্প অল্প করেই দিতে হবে, কারণ ডোটা কিন্তু পাতলা হলে হবে না। ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না। একটা মিডিয়াম সফট ডো আমরা মেখে নিয়েছি। বন্ধুরা দেখো ডোটা ঠিক এই রকম হবে। এখন ডোটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। বেশি রাখার দরকার নেই, এই 5 মিনিট রাখলেই হবে। হাতে সময় যদি বেশি থাকে তাহলে আরও একটু বেশিক্ষণ রাখতে পারো। এদিকে দেখো আমরা যে সবজিগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট হয়ে গেছে। এর মধ্যে সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে চিপে চিপে এইভাবে জলটাকে বের করে দিতে হবে। যতটা সম্ভব জলটাকে বের করে দিয়ে আমরা অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এই সবজিগুলো থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েও আটাটা মেখে নিতে পারো, যদি আটাটা আরও একটু পরে মাখো। সমস্ত সবজি থেকে আমি চিপে চিপে জল বের করে নিয়েছি। এখন অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব, তাহলে মাখাতে সুবিধা হবে। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ ম্যাগি মশলা। আর আমরা যেহেতু আগেই লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ দিলাম না। ম্যাগি মশলা দিলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলেই হবে। আমি সাথে একটু কুচানো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তবে বাচ্চারা খেলে এই লঙ্কাটা বাদ দিয়ে দেবে। অনেক সময় হাতে এত সময় কম থাকে যে পুর সিদ্ধ করে পুর তৈরি করা সম্ভব হয়ে ওঠে না, বা হাতের কাছে সিদ্ধ আলুও থাকে না। সেই সময়তে এইভাবে কাঁচা আলু দিয়ে পুর বানিয়ে নেবে। খেতেও যেমন সুস্বাদু হবে আর খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এই পুরটা কাঁচা আলু দিয়ে তৈরি করা হয়েছে। এদিকে আমরা আটাটা মেখে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আরও একটু মেখে নিয়ে 4টে সমান লেচি কেটে নিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ আটা। এই আটার বদলে ময়দাও নিতে পারো। আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চাল গুঁড়ি, যাতে রেসিপিগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। হাতের কাছে চাল গুঁড়ি না থাকলে 2 টেবিল চামচ সুজিকে মিক্সির জারে 2-3 বার ঘুরিয়ে দিয়ে দেবে, তাহলে একই কাজ হবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চা চামচ সাদা তিল।
আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করলাম তার মধ্যে দু একটা উপকরণ যদি হাতের কাছে না থাকে সেটা বাদ দিয়েই করবে, তাহলেও ভালো খেতে হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বা স্লারি বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা না বেশি ঘন আর না বেশি পাতলা হবে। আমরা যেহেতু এখানে পুর হিসাবে কাঁচা আলু ব্যবহার করেছি, তাই ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না, একটু মাঝারি ঘনত্বের ব্যাটারই তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা রুটিগুলো বেলে নেব। তার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো আটা। এই গুঁড়ো আটা দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। আমরা বাড়িতে যে নর্মাল রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে বেলতে হবে। আর আমি রেসিপিগুলোকে হেলদি বানানোর জন্য আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবে। প্রথম রুটিটা বেলা হয়ে গেছে, আমরা এটাকে সাইডে রেখে দিয়ে আরও একটা রুটি বেলে নিচ্ছি, কারণ একটা রেসিপি বানানোর জন্য আমাদের দুটো রুটির প্রয়োজন। এখন একটা রুটি নিয়ে আমরা যে আগে থেকে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিতে হবে। আর স্টাফিংটা দেওয়ার সময় রুটির সাইডগুলো একটু ফাঁকা রাখতে হবে যাতে আমাদের মুড়তে সুবিধা হয়। আমি এখানে পুরটা তৈরি করতে কাঁচা আলুর সাথে কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এই পেঁয়াজটা বাদ দিতে পারো বা তোমরা তোমাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারো। পুরো রুটিটার গায়ে পুরটা চাড়িয়ে দেওয়ার পরে মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিয়েছি। কেন ফাঁকা করেছি একটু পরেই বুঝতে পারবে। এর ওপর দিয়ে আমি বেলে নেওয়া আরও একটা রুটি দিয়ে দিলাম। আর যেহেতু এটা আটা দিয়ে তৈরি, তাই আলাদা করে কিন্তু সাইড দিয়ে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তবে তোমরা এটা আটার বদলে যদি ময়দা দিয়ে বানাও তাহলে সাইড দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবে, নাহলে কিন্তু জুড়তে চাইবে না। আর রুটির মাঝখানের অংশটা যে ফাঁকা রেখেছিলাম এই অংশটাকেও আঙুলের সাহায্যে প্রেস করে একটু জুড়ে দিলাম। এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করতে দিলাম। এই তেলটা দিয়েই কিন্তু আমাদের 16 পিস নাস্তা খুব মুচমুচে করে ভাজা হয়ে যাবে। আমি এখানে শ্যালো ফ্রাই করব, তাই অল্প তেল দিয়েছি। তোমরা যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে আরও একটু বেশি তেল দিতে পারো, আবার এর থেকেও কম তেলে কিন্তু রেসিপিগুলোকে বানিয়ে নিতে পারো। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। আমি এখানে প্রথমে 4 ভাগ করে নিয়েছি, তারপরে এইভাবে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু পুরটা খুব ভালোভাবে রুটির সাথে সেট হয়ে যাবে। আর আমরা যেহেতু রুটির মাঝখানের অংশটা পুর না দিয়ে ফাঁকা রেখেছিলাম, তাই ওই অংশটা কিন্তু সিল হয়ে গেছে। ফলে প্রত্যেকটা রেসিপির ওপর আর নিচের মুখটা কিন্তু দেখো খুব ভালোভাবে সিল হয়ে আছে। আর সাইডগুলো যে ফাঁকা আছে এইগুলো কিন্তু স্লারি বা ব্যাটারে ডুবিয়ে ভাজলে পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না। আর এই স্লারি বা ব্যাটারটা ব্যবহার করার ফলে প্রত্যেকটা রেসিপির ওপরের ভাগটা অসম্ভব মুচমুচে তৈরি হবে, আর ওই মুচমুচে অবস্থায় বহুক্ষণ থাকবে। নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা, আমি এই রেসিপিগুলোর মাঝখান দিয়েও আরও দুভাগ করে ভাগ করে নিয়েছি। এগুলো আরেকটু সরু সরু হয়ে গেছে। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সাইজই কিন্তু রাখতে পারো। আর কেটে নেবার পর কিন্তু হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে, তাহলে রুটির সাথে সেট হয়ে যাবে পুরটা। এদিকে ব্যাটার বা স্লারিটা যেহেতু কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম, তাই চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর একটা নাস্তা বা টিফিন এইভাবে হাত দিয়ে তুলে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে মাঝারি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু এখন মাঝারিতেই আছে। প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলি এইভাবে দিয়ে দিতে হবে। আর এগুলোকে নাস্তা, ব্রেকফাস্ট, টিফিন বা স্ন্যাক্স যাই বলো না কেন, এগুলো কিন্তু মাঝারি ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভিতরের কাঁচা সবজিগুলো সিদ্ধ হবে না, ওপরটা লাল হয়ে যাবে। আর লো ফ্লেমে ভাজলে অনেক বেশি অয়েলি হয়ে যাবে। তাই মাঝারি ফ্লেমে ভাজলে যেমন সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, আর তেমনি ওপরের অংশটাও খুব ভালোভাবে মুচমুচে হবে। আমি ওপর দিয়ে আরও একটু ব্যাটার দিয়ে দিলাম যাতে অনেক বেশি ক্রিস্পি হয়। প্যানের মধ্যে 4 পিস ধরেছে, আমি 4 পিস দিয়েছি। আর বাকি 4 পিস কিন্তু এই পরের ব্যাচে ভাজবো। আর বাকি আরও যে দুটো লেচি আছে সেই লেচিগুলোকেও এর ফাঁকে আমি তৈরি করে নেব। এদিকে দেখো এই নাস্তাগুলো কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এক সাইডটা ব্রাউন কালার চলে এসেছে। এগুলোকে উল্টে দিতে হবে। তবে আমরা যেহেতু এগুলোকে স্লারিতে ডুবিয়ে ভাজি, তাই এগুলো কিন্তু একটু জোড়া লেগে যায়। এইভাবে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে হালকা প্রেস করলে কিন্তু খুব সহজে খুলে যায়। নিজের পছন্দের কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দু সাইডটাই। এখন তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখি বুঝতে পারছো কাঁচা আলু আর আটার তৈরি এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাকিগুলো কিন্তু আমরা একইভাবে ভেজে নেব। পরের রুটিগুলো কিন্তু আমরা এইভাবেই তৈরি করে নিয়েছিলাম। নিশ্চয়ই খেয়াল করলে বন্ধুরা ভিতর থেকে কিন্তু কোনো পুর বাইরে বেরিয়ে আসেনি ভাজার সময়। আর মাঝারি হিটে এইভাবে ভাজলে প্রত্যেকটা নাস্তা বা টিফিন রেসিপি কিন্তু এইভাবে ফুলবে।
আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।